একটা মৃত মানুষের গাড়ি, যে গাড়িতে লাশ ওঠে কিন্তু নামে না। আর একটা শপিং মল, যেখানে রাত 12টার পরে লিফটের দরজা খোলে কিন্তু ভেতরে কেউ নেই। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 181তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই অশরীরীর রাত। সেই রাত যেখানে ঘরের আলো একটু ম্লান মনে হয়, পর্দার আড়ালে একটু বেশি অন্ধকার জমে, আর দরজার বাইরে যে শব্দটা হলো সেটা বাতাস না অন্য কিছু, সেটা বুঝতে মন চায় না। এই রাতে আমি আপনাদের কাছে নিয়ে আসি এমন সব ঘটনা যা শুনলে বুকের ভেতর একটা চাপা আতঙ্ক জমতে থাকে, যা ঘুমের মধ্যেও ছাড়ে না। আজ আমরা যাব দুটো জায়গায়। প্রথমে যাব ভারতের এক প্রত্যন্ত রাজ্যের এক সংকীর্ণ পাহাড়ি রাস্তায়, যেখানে একটি লাশবাহী গাড়ির ভয়ঙ্কর ইতিহাস আজও গ্রামের মানুষের ঘুম কেড়ে নেয়। আর দ্বিতীয় ঘটনায় যাব ভারতের এক পরিচিত শহরের একটি বিশাল শপিং মলে, যেখানে দিনের বেলা হাজারো মানুষের ভিড়, কিন্তু রাত নামলে সেই মলের ভেতরে এমন কিছু ঘটে যা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত কেউ কাউকে বলে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 181-র প্রথম ঘটনা, মণিপুরের সেই অভিশপ্ত লাশবাহী গাড়ির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমতিয়াজ খান। ইমতিয়াজ মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার বাসিন্দা, বয়স 31। পেশায় তিনি একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে চালক হিসেবে কাজ করেন। মৃতদেহ বহন করা তার পেশার একটা অংশ। মৃত্যু, শোক, পরিবারের কান্না এসব দেখতে দেখতে তিনি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে নিজেই বলতেন, লাশ দেখে আমার ভয় লাগে না। কিন্তু 2024 সালের সেপ্টেম্বর মাসে একটি ঘটনার পর তিনি আর কখনো রাতের শিফটে লাশবাহী গাড়ি চালাননি। অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমতিয়াজের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমি যে অ্যাম্বুলেন্স সার্ভিসে কাজ করি সেটার নাম বলার দরকার নেই। ইম্ফলের একটি ছোট প্রতিষ্ঠান। আমাদের কাছে দু ধরনের গাড়ি আছে, একটা সাধারণ অ্যাম্বুলেন্স আর একটা লাশ বহনের জন্য নির্দিষ্ট একটা বড় মিনি ভ্যান। আমরা ওই গাড়িটাকে ডাকি বাহন বলে। পুরনো, কালো রঙের, একটা টয়োটা হাইএস, বছর 12 পুরনো। ইঞ্জিন মোটামুটি ঠিক আছে, তবে রাতের দিকে একটু বেশি গোঙায়। 2024 সালের সেপ্টেম্বর মাসের কথা, 15 তারিখ। আমার সন্ধ্যের শিফট শুরু হয়েছিল সন্ধ্যে 6টায়। কাজ মূলত রাত 12টা পর্যন্ত। সেদিন একটা কল এলো রাত 10:30টার দিকে, ইম্ফল থেকে প্রায় 45 কিলোমিটার দূরে একটা গ্রামীণ হাসপাতাল থেকে। কল, একজন মহিলা মারা গেছেন, বয়স ছিল 70-এর বেশি। স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন, রাতে চলে গেছেন। পরিবার চায় লাশ ইম্ফলে নিয়ে যেতে, কারণ পরিবারের বাকি সদস্যরা ইম্ফলে থাকেন। আমি বাহন নিয়ে বেরোলাম। রাত তখন প্রায় 11টা। আমার সঙ্গে ছিল সুহেল, আমাদের সার্ভিসের একজন সহকারী। বয়স বছর 25, নতুন এসেছে, মাস 3 হলো। সুহেল একটু নার্ভাস প্রকৃতির, লাশ দেখলে মুখ ফিরিয়ে রাখে। আমি তাকে বলেছিলাম এ কাজে এতে করলে চলে না, কিন্তু সে বলে, ভাই অভ্যাস হয়নি এখনো। রাস্তাটা ভালো না। ইম্ফল থেকে সেই দিকে যেতে গেলে একটা পাহাড়ি পথের মধ্যে দিয়ে যেতে হয়। উঁচু নিচু, সরু, দুই পাশে ঘন জঙ্গল। রাতের বেলা সেই রাস্তায় গাড়ি মোটামুটি থাকে না। মাঝে মাঝে দূর থেকে ট্রাকের আলো আসে, কিন্তু বেশিরভাগ সময় একা। আমি সেই রাস্তায় এর আগেও বহুবার গেছি। গাড়ির হেডলাইটে সেই সরু পথটা চিনতে অসুবিধে হয় না। সুহেল পাশে বসে চুপ করেছিল। হাসপাতালে পৌঁছালাম। ছোট হাসপাতাল, মাত্র 20-25টা বেড। রাতে ফাঁকা ফাঁকা লাগছে। দারোয়ান একজন ছিল, সে আমাদের ভেতরে নিয়ে গেল। মৃত মহিলার নাম ছিল লক্ষ্মী দেবী, বয়স 72। শয্যায় শুয়ে আছেন, সাদা কাপড়ে ঢাকা। পরিবারের কেউ নেই পাশে, শুধু একজন নার্স।
নার্স বলল পরিবার সকালেই চলে গেছে, রাতে ফোন পেয়েছে মৃত্যুর খবর, তারা ইম্ফল থেকে আসতে পারছে না এত রাতে, তাই আপনাদের ডেকেছে। আমি কাগজপত্র সই করলাম, মৃতদেহ আমার হেফাজতে নেওয়ার অনুমতি হলো। আমরা স্ট্রেচারে তুললাম লক্ষ্মী দেবীকে। হালকা শরীর, বয়স্ক মানুষ, ওজন বেশি নেই। বাহনের পেছনের অংশে শোয়ানো হলো, সাদা কাপড় ঠিকঠাক করে দিলাম। সুহেল পেছনে উঠতে রাজি ছিল না, বলল ভাই আমি সামলে বসি। আমি বললাম ঠিক আছে। রাত তখন প্রায় 12টা। আমরা রওনা হলাম ইম্ফলের দিকে। প্রথম 15 কিলোমিটার ঠিকঠাক গেল। সেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, সুহেল চুপ করে বসে আছে, মাঝে মাঝে মোবাইলে স্ক্রোল করছে। প্রায় 12:25-এর দিকে একটা ঘটনা হলো। বাহনের পেছন থেকে একটা শব্দ এলো। শব্দটা হালকা, যেন পেছনে কেউ নড়ছে। আমি প্রথমে ভাবলাম রাস্তার কারণে, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, স্ট্রেচার একটু নড়ে যাওয়া স্বাভাবিক। মৃতদেহ সম্পূর্ণ স্থির থাকে, কিন্তু স্ট্রেচারটা কখনো কখনো একটু সরে। কিন্তু শব্দটা বন্ধ হলো না, থেমে থেমে আসছে। সুহেল মোবাইল রাখল, বলল ভাই পেছনে কিছু একটা হচ্ছে। আমি বললাম রাস্তার কারণে। সুহেল বলল না ভাই, এটা অন্যরকম। আমি গাড়ি থামালাম না। মণিপুরের এই রাস্তায় রাতের বেলা গাড়ি থামানো ভালো না। একটু এগিয়ে যেখানে রাস্তাটা একটু চওড়া হবে সেখানে দেখব। কিন্তু তার আগেই সুহেল একটা কাজ করলো যেটা করা ঠিক হয়নি। সে পেছনে মাথা ঘোরালো। আমি সেটা দেখলাম না, কারণ আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। কিন্তু সুহেলের গলা থেকে একটা শব্দ বেরোলো। শব্দটা কথা না, ওটা একটা শ্বাসরুদ্ধকর আওয়াজ, যেন হঠাৎ ভয় পেয়ে গলায় শব্দ আটকে গেছে। আমি বললাম কি হলো? সুহেল কথা বলল না কয়েক সেকেন্ড। তারপর বলল ভাই গাড়ি থামান। আমি একটু সামনে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামালাম। সুহেলের দিকে তাকালাম, তার মুখ সাদা হয়ে গেছে, হাত কাঁপছে। আমি বললাম কি দেখলি? সুহেল বলল পেছনের লক্ষ্মী দেবীর হাতটা নামানো ছিল, মানে শরীরের পাশে। আমি পেছনে তাকাতেই দেখলাম হাতটা উপরে উঠে আছে, কাপড় সরে একটু, হাতটা উপরে উঠে আছে। আমি চুপ করে রইলাম। আমার এই কাজে বছর 8 হলো। মৃতদেহ কখনো কখনো সামান্য নড়তে পারে, গ্যাস বেরোবার কারণে, পেশির সংকোচনের কারণে, এটা স্বাভাবিক। তবে হাত উপরে ওঠার কথা নয়, সেটা শুধু জীবিত মানুষের হয়। আমি বললাম চলো পেছনটা দেখি। সুহেল বলল ভাই আমি যাচ্ছি না। আমি একা গেলাম, বাহনের পেছনের দরজা খুললাম, ভেতরে টর্চের আলো ফেললাম। লক্ষ্মী দেবী শুয়ে আছেন, সাদা কাপড় ঠিক জায়গায়, হাত শরীরের দুই পাশে নামানো। সুহেল যা দেখেছিল সেটা নেই। আমি কাছে গেলাম, কাপড় একটু দেখলাম, সব ঠিক আছে। স্ট্রেচারে স্ট্র্যাপ লাগানো আছে, কিছু অস্বাভাবিক নেই। আমি ফিরে এলাম সামনে। সুহেলকে বললাম সব ঠিক আছে পেছনে? সুহেল বলল ভাই আমি কিন্তু স্বপ্ন দেখিনি, আমি জেগেছিলাম, হাতটা উঠেছিল। আমি বললাম অনেক সময় দেখার ভুল হয়, রাতের অন্ধকারে পেছনে হালকা আলো, মনে হতে পারে। সুহেল কিছু বলল না। আমরা আবার চললাম। পরের মিনিট 15 শান্ত ছিল। তারপর শুরু হলো আসল ঘটনা। গাড়ির ভেতরে হঠাৎ একটা গন্ধ এলো। আমি প্রথমে বুঝলাম না কিসের গন্ধ, তারপর বুঝলাম ফুলের গন্ধ। এত রাতে গাড়ির ভেতরে ফুলের গন্ধ কোথা থেকে আসবে? মণিপুরে মৃতদেহের সাথে সাধারণত ফুল দেওয়া হয়, কিন্তু লক্ষ্মী দেবীর সাথে কোনো ফুল ছিল না। হাসপাতাল থেকে সরাসরি নেওয়া হয়েছে। সুহেল নাক কোচকালো, বলল এটা কিসের গন্ধ? আমি বললাম জানি না। গন্ধটা বাড়তে লাগলো, ধীরে ধীরে তীব্র হচ্ছে, এবং গাড়িতে একটা ঠান্ডা অনুভূতি হলো। সেপ্টেম্বর মাসে মণিপুরের রাতে একটু ঠান্ডা থাকে, কিন্তু গাড়ির হিটার চলছিল, ভেতরে উষ্ণ থাকার কথা। কিন্তু হঠাৎ একটা ঠান্ডা আমার ঘাড়ে লাগলো, যেন পেছন থেকে কেউ ঠান্ডা শ্বাস ফেলছে। আমি ঘাড় ঘোরালাম না, সামনে তাকিয়ে রইলাম। কিন্তু সুহেল ঘাড় ঘোরালো। তারপর সুহেল যা করল তা হলো সে চিৎকার করে উঠল, তীক্ষ্ণ উঁচু গলার চিৎকার। আমি ভয় পেয়ে ব্রেক কষলাম, গাড়ি থামল। সুহেল চিৎকার থামিয়ে বলল পেছনে পেছনে কেউ বসে আছে। আমার বুকে ধুক করে উঠল, কিন্তু আমি শান্ত রইলাম। বললাম কি দেখলে? সুহেল বলল পেছনে স্ট্রেচারের পাশে একটা ছায়া, একটা মানুষ বসা। আমি ফের উঠলাম, পেছনে গেলাম, দরজা খুললাম, টর্চ জ্বাললাম। ভেতরে লক্ষ্মী দেবী শুয়ে আছেন, স্ট্রেচারের পাশে কেউ নেই। কিন্তু এবার আমি কিছু একটা লক্ষ্য করলাম। লক্ষ্মী দেবীর সাদা কাপড়টা, সেটা আগে পুরো শরীর ঢাকা ছিল, এখন মুখের কাছের অংশ একটু সরে গেছে, মুখ বের হয়ে আছে। হাসপাতালে যখন তুলেছিলাম
তখন মুখ ঢাকা ছিল। স্ট্র্যাপ লাগানো আছে, গাড়ির নড়াচড়ায় কাপড় একটু সরে যেতে পারে, কিন্তু এতটা? আমি কাছে গেলাম, কাপড় ঠিক করতে গেলাম। লক্ষ্মী দেবীর মুখের দিকে তাকালাম এবং দেখলাম তার ঠোঁটের কোণে একটু হাসির মতো ভঙ্গি। মৃত মানুষের মুখে হাসি থাকে না, হয়তো মুখের পেশির শিথিলতার কারণে কখনো হাসির মতো মনে হতে পারে, কিন্তু সেটা সাধারণত নয়। আমি কাপড় ঠিক করলাম, মুখ আবার ঢাকলাম, ফিরে এলাম। সুহেলকে বললাম, কিছু নেই পেছনে। সুহেল বলল, ভাই আমি কিন্তু দেখলাম। আমি বললাম, চলো। গাড়ি চালু করলাম, আর মাত্র 30 কিলোমিটার মতো। পরের 10 মিনিট কিছু হলো না। তারপর রেডিও জ্বলে উঠল। আমাদের গাড়ির রেডিও বন্ধ ছিল। বন্ধ মানে একদম অফ করা, সুইচ অফ পজিশনে। আমি নিজে অফ করেছিলাম বেরোবার সময়। কিন্তু রেডিও জ্বলে উঠল, এবং কোনো স্টেশন না, শুধু স্ট্যাটিক ফাঁস শব্দ। আমি সুইচে হাত দিলাম, অফ করার চেষ্টা করলাম, বন্ধ হলো না। আবার চেষ্টা করলাম, স্ট্যাটিকটা কমলো। তারপর সেই স্ট্যাটিকের মধ্যে দিয়ে একটা শব্দ এলো, মানুষের গলার আওয়াজ। স্পষ্ট নয়, ভাঙা ভাঙা, কিন্তু একটা কথা বোঝা গেল, মণিপুরি ভাষায়। আমি মণিপুরি বুঝি। বাক্যটা ছিল, আমাকে ওখানে নামিয়ে দিও না। আমার পিঠ দিয়ে ঠান্ডা একটা স্রোত নামল। সুহেল বলল, ভাই এটা কি বলল? আমি বললাম, কিছু না। মিথ্যে বললাম, কারণ সত্যিটা বললে সুহেল গাড়ি থেকে লাফ দিয়ে নামত। রেডিও আবার স্ট্যাটিকে ফিরে গেল, তারপর নিজে নিজে বন্ধ হলো। আমি গাড়ি চালাতে থাকলাম, কিন্তু মাথায় সেই কথাটা ঘুরছে, আমাকে ওখানে নামিয়ে দিও না। মণিপুরি ভাষায়, লক্ষ্মী দেবী মণিপুরি। আমার কাজ হলো লাশ পৌঁছে দেওয়া। পরিবার ইম্ফলে অপেক্ষা করছে। আমি থামব না। ইম্ফল আর 20 কিলোমিটার দূরে। সেই সময়ে আরেকটা ঘটনা হলো। গাড়ির ইন্টেরিয়ার মিরার, পেছনটা দেখার আয়না। আমি সেই আয়নায় পেছনের সিট দেখি সাধারণত, কিন্তু পেছনের সিট খালি, ওখানে যাত্রী নেই, লাশবাহী অংশ আলাদা। হঠাৎ সেই আয়নায় কিছু একটা দেখলাম। আয়নায় পেছনের গ্লাসের প্রতিফলন, বাইরের রাস্তার প্রতিফলন। এটা স্বাভাবিক, কিন্তু সেই প্রতিফলনে পেছনের গ্লাসের ওপারে একটা মুখ। রাস্তার পেছনে কেউ দাঁড়িয়ে নেই, গাড়ি এগিয়ে যাচ্ছে, পেছনে রাস্তা ফাঁকা, কিন্তু আয়নায় একটা মুখ, বয়স্ক মহিলার মুখ। আমি 1 সেকেন্ড দেখলাম, তারপর সামনে তাকালাম। পরের পুরো রাস্তা আমি পেছনে তাকাইনি। ইম্ফলে পৌঁছানোর পর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করলাম। পরিবার কাঁদছিল। আমি কাগজপত্র সই করালাম, সব ঠিকমতো হলো। কিন্তু মৃতদেহ বাহন থেকে নামানোর সময় একটা ঘটনা হলো। স্ট্রেচার নামাতে গিয়ে আমরা দুজন ধরলাম, বের করছি। তখন স্ট্রেচারটা যেন একটু ভারী লাগলো। আমি সুহেলকে বললাম, আস্তে। সুহেল বলল, ভাই এই লাশ কত ভারী? আমি বললাম, মহিলার ওজন বেশি ছিল না। সুহেল বলল, তাহলে এত ভারী লাগছে কেন? আমরা স্ট্রেচার নামালাম। পরিবার এগিয়ে এলো, মৃতদেহ নিয়ে ভেতরে গেল। স্ট্রেচারের দিকে তাকালাম, স্ট্রেচারটা খালি, কিন্তু স্ট্রেচারের ওপরে সাদা চাদরের ওপর একটা ছাপ, যেন দুটো ভারী শরীর শুয়েছিল। একটা ছাপ ছিল হাসপাতাল থেকে নেওয়ার সময় থেকেই, লক্ষ্মী দেবীর শরীরের ছাপ। আরেকটা ছাপ নতুন, পাশে, অনেকটা ছোট, মানে ছোট মানুষের মতো। আমি সুহেলকে কিছু বললাম না। বাড়ি ফিরে এলাম রাত তখন প্রায় 2:30। পরের দিন সকালে অফিসে গিয়ে আমি একটা কাজ করলাম। লক্ষ্মী দেবীর পরিবারে যে ছেলে সই করেছিল তাকে ফোন করলাম। জিজ্ঞেস করলাম, আপনার মা কি আগে কখনো ইম্ফলে বাস করতেন? আপনার মা কি ইম্ফল পছন্দ করতেন? ছেলেটা একটু অবাক হলো, বলল, না ভাই, মা ইম্ফলে থাকতে চাইতেন না, সারা জীবন গ্রামে ছিলেন। বলতেন, ইম্ফল আমার জায়গা না, আমি গ্রামেই শেষ নিঃশ্বাস নেব। আমি বললাম, তাহলে গ্রামে নিয়ে গেলেন না কেন? ছেলেটা বলল, আমরা ইম্ফলে থাকি, গ্রামে যাওয়ার সময় ছিল না, সংস্কার ইম্ফলেই হবে। আমি ফোন রাখলাম। সেই রাতে বাহন রেডিওতে যা বলেছিল, আমাকে ওখানে নামিয়ে দিও না, লক্ষ্মী দেবী কি সেটাই বলেছিলেন? আমার জানা নেই। কিন্তু সেই রাতের পর থেকে আমি রাতের শিফটে লাশবাহী গাড়ি চালাই না। ম্যানেজারকে বলেছি দিনের বেলায় দাও। ম্যানেজার কারণ জিজ্ঞেস করলে বলেছি স্বাস্থ্যগত সমস্যা। কারণ সত্যিটা বলবো কিভাবে বলবো যে রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তায় বাহনের ইন্টেরিয়র মিরারে সেই মুখটা আমি এখনো দেখি, ঘুমের মধ্যে দেখি, মাঝে মাঝে রাস্তায় চলতে চলতেও গাড়ির আয়নায় তাকায়, আর ঠিক সেই মুহূর্তে মনে হয় পেছনে কেউ বসে। আর সুহেল 1 মাসের মধ্যে চাকরি ছেড়ে দিয়েছে, সে এখন আর এই কাজে নেই। কিন্তু যাওয়ার আগে আমাকে বলে গেছে একটা কথা। বলল, ভাই
সেই রাতে পেছনে আমি যা দেখেছিলাম সেটা শুধু একটা ছায়া ছিল না, ছায়াটার একটা মুখ ছিল, বয়স্ক মহিলার মুখ। আর সে লক্ষ্মী দেবীর পাশে বসা ছিল না, সে লক্ষ্মী দেবীর পেছনে দাঁড়িয়েছিল। আমি সুহেলকে জিজ্ঞেস করলাম, পেছনে দাঁড়িয়ে কি করছিল? সুহেল বলল, মাথায় হাত রেখেছিল, যেভাবে মা ছোট বাচ্চার মাথায় হাত রাখে। এই ছিল ইমতিয়াজের ঘটনার শেষ কথা। ইমতিয়াজ আমাকে আরেকটা কথা বলেছিল, ভাই, লক্ষ্মী দেবীর পরিবার তাকে ইম্ফলে সৎকার করেছিল কিনা জানি না, কিন্তু পরে শুনেছি পরিবারের মধ্যে একটা সিদ্ধান্ত হয় মাকে গ্রামে নিয়ে যাবে। পরিবার শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিয়েছিল। ইমতিয়াজ থেমে বলল, হয়তো মা নিজেই বুঝিয়ে দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরের রাত, সেই রাত যেখানে মৃত মানুষও বলতে পারে তার শেষ ইচ্ছার কথা। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনায় আমরা যাব ভারতের এক সমৃদ্ধ শহরের একটি বিশাল শপিং মলে, যেখানে দিনের বেলায় হাজারো মানুষের পদচারণা, শত শত দোকানের আলো, ক্যাফেটেরিয়ার গন্ধ, বাচ্চাদের হাসির শব্দ। কিন্তু রাত নামলে সেই মলের ভেতরে এমন কিছু ঘটে যা সেখানে কাজ করা প্রতিটি মানুষ জানে, কিন্তু কেউ বলে না। দ্বিতীয় ঘটনা, মিজোরামের সেই শপিং মলের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রুবায়েত হাসান। রুবায়েত মিজোরামের আইজল শহরের বাসিন্দা, বয়স 28। পেশায় তিনি একটি শপিং মলে নাইট সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন কারণ 2024 সালের নভেম্বরে একটি ঘটনার পর তিনি চাকরি ছেড়ে দেন এবং এই ঘটনা তিনি এতদিন কাউকে বলেননি। আমাদের চ্যানেলের একটি পুরনো ভিডিও দেখে ঠিক করলেন অশরীরীকে পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ রুবায়েতকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রুবায়েতের ভাষায় বলছি। আইজলের যে মলে আমি কাজ করতাম সেটার নাম উল্লেখ করব না। বড় মল, 4 তলা, প্রায় 200টার মতো দোকান, একটা মাল্টিপ্লেক্স সিনেমা, একটা ফুড কোর্ট, একটা গেমিং জোন। মিজোরামে এই ধরনের বড় মল বেশি নেই, তাই এই মলটায় সব সময় ভিড় থাকে। দিনের বেলায় কাজ করার সময় কখনো মনে হয়নি এখানে কোনো সমস্যা আছে, কিন্তু রাতের শিফটে আসার পর মাস 3 মধ্যে বুঝতে পারলাম এই মল রাতে অন্যরকম। আমি নাইট সুপারভাইজার হিসেবে জয়েন করি 2023 সালের অগস্ট মাসে। নাইট শিফট মানে রাত 10টা থেকে ভোর 6টা। মল বন্ধ হয় রাত 9টায়। 10টার মধ্যে সব কর্মচারী বেরিয়ে যায়। তারপর থেকে শুধু আমরা, নাইট সিকিউরিটি। প্রথম মাস কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি, স্বাভাবিক শিফট, রাউন্ড দেওয়া, সিসিটিভি দেখা, মাঝে মাঝে বসে থাকা, একঘেয়ে কাজ। কিন্তু সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হলো। প্রথম দিন যা হলো সেটা ছোট একটা ঘটনা। রাত 2টোর দিকে আমি সিসিটিভি রুমে বসে মনিটর দেখছিলাম। মলের 4 তলায় সিনেমার কাছে একটা ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজে হঠাৎ কিছু একটা দেখলাম, একটা মানুষের ছায়ার মতো কিছু করিডোরে হাঁটছে। চমকে উঠলাম। রাতে মলে মানুষ থাকার কথা নয়। ওয়াকি টকিতে ডাকলাম সেখানকার গার্ডকে, বললাম 4 তলায় একটু দেখতে। সে গেল, কিছু পেল না। আমি রেকর্ডিং দেখলাম, ছায়াটা স্পষ্ট, হাঁটছে, কিন্তু করিডোরে কেউ নেই। ভাবলাম ক্যামেরার সমস্যা, পুরনো ক্যামেরা কখনো কখনো আর্টিফ্যাক্ট দেখায়। পরের দিন টেকনিশিয়ান এলো, ক্যামেরা ঠিক করে দিল। পরের রাতে আবার হলো, এবার ভিন্ন ক্যামেরায়, দ্বিতীয় তলায় একটা করিডোরে আবার সেই ছায়া। আমি এবার নিজে গেলাম। দ্বিতীয় তলা রাতে পুরো অন্ধকার, ইমার্জেন্সি লাইটের হালকা আলো, দোকানগুলো বন্ধ, শাটার নামানো। করিডোরে হাঁটলাম, টর্চের আলো ফেললাম, কিছু নেই। কিন্তু একটা অনুভূতি হলো, মনে হলো কেউ যেন আমার পেছনে আসছে। পায়ের শব্দ, হালকা, নিয়মিত। আমি ঘুরে তাকালাম, করিডোরে শুধু আমি, কিন্তু পায়ের শব্দ আমি শুনেছিলাম, এটা নিশ্চিত। ওই রাতে আর কিছু হলো না, কিন্তু পরের সপ্তাহ থেকে ঘটনাগুলো বাড়তে লাগলো। একটা গার্ড ছিল, নাম দীপু, বয়স বছর 30। সে 3য় তলায় পেট্রোল দিত। একদিন রাত 3:30টার দিকে সে আমার কাছে এলো,
মুখ সাদা। বলল, স্যার, তৃতীয় তলায় একটা দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, মেয়ে? মেয়ে থাকার কথা নয় রাতে। দীপু বলল, আমিও জানি, কিন্তু ছিল। সাদা পোশাক, লম্বা চুল, দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, এই কে, কি করছো? সে ঘুরল না, শুধু দাঁড়িয়ে থাকলো। আমি এগিয়ে গেলাম, হাত 10 দূর থেকে বললাম, আপনি কে? তখন সে ধীরে ধীরে ঘুরল। দীপু থামল। আমি বললাম, তারপর? দীপু বলল, স্যার, তার মুখ ছিল না। আমি চুপ করে রইলাম। দীপু বলল, মানে মুখের জায়গাটা শুধু ফাঁকা, চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু একটা মুখের আকৃতি, সব সাদা। আমি দীপুকে বললাম, বসো। তাকে পানি দিলাম। তারপর নিজে গেলাম তৃতীয় তলায়। কিছু নেই, কিন্তু সেই দোকানের সামনের মেঝেতে শাটারের একটু সামনে একটা পায়ের ছাপ, ধুলোর মধ্যে, খালি পায়ের ছাপ, একটা মাত্র পায়ের, বাঁ পায়ের। একটাই পায়ের ছাপ, দুটো নয়, একটা। আমি ছবি তুললাম, পরের দিন ম্যানেজারকে দেখালাম। ম্যানেজার ছবিটা দেখে একটু থামলেন, তারপর বললেন, পরিষ্কার করে দাও। আমি বললাম, স্যার, ঘটনাটা জানানো দরকার না? ম্যানেজার বললেন, কি ঘটনা? একটা ধুলোর দাগ। আমি বললাম, দীপু মেয়েটাকে দেখেছে। ম্যানেজার একটু চুপ করলেন, তারপর বললেন, তোমরা রাতের শিফটে থাকতে থাকতে এসব দেখো, ঘুম নেই, একা থাকো, মনের ভুল হয়। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু দীপু তার পরের দিন রাতে আসেনি, ছুটি নিয়েছে বলে জানালো। তার পরের রাতেও আসেনি। 3 দিন পর জানা গেল দীপু চাকরি ছেড়ে দিয়েছে। তার পরিবর্তে নতুন গার্ড এলো। নতুন গার্ডকে কিছু বললাম না, কিন্তু কয়েক সপ্তাহ পরে সেও দেখল। এবার অক্টোবর মাস। নতুন গার্ডের নাম রঞ্জিত। সে 4র্থ তলায় সিনেমা হলের সামনে পেট্রোল দিচ্ছিল। রাত প্রায় 1টা। সিনেমা হলের বাইরে লবিতে পপকর্নের কাউন্টার, টিকিট কাউন্টার, কিছু চেয়ার। রাতে সব বন্ধ। রঞ্জিত আমাকে ওয়াকি টকিতে ডাকল, বলল, স্যার, সিনেমার লবিতে কেউ একজন বসে আছে। আমি বললাম, বসে আছে? কোথায়? চেয়ারে, একটা চেয়ারে বসে আছে, পেছন ফিরে। আমি জিজ্ঞেস করলাম, ডেকেছ? হ্যাঁ, সাড়া দেয়নি। আমি বললাম, একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি 4 তলায় গেলাম। রঞ্জিত লবির মুখে দাঁড়িয়ে আছে। লবিতে ইমার্জেন্সি লাইটের নীলচে সাদা আলো। চেয়ারে কেউ নেই। রঞ্জিত বলল, স্যার, এই মাত্র ছিল। আমি বললাম, ঠিক আছে। কিন্তু তখনই দেখলাম লবির শেষ মাথায় দেওয়ালের কাছে একটা অবয়ব দাঁড়িয়ে, দেওয়ালের দিকে মুখ। আমি চোখ কুচকালাম, টর্চ জ্বাললাম। টর্চের আলো পড়তেই অবয়বটা মিলিয়ে গেল। রঞ্জিত আমার পাশে ছিল, সেও দেখেছে। আমরা দুজনেই দাঁড়িয়ে রইলাম। রঞ্জিত বলল, স্যার, এটা কি ছিল? আমি বললাম, জানি না। সেই রাতে আমি সিসিটিভি ফুটেজ টেনে দেখলাম। 4 তলার লবির ক্যামেরা ফুটেজে রঞ্জিতকে দেখা যাচ্ছে, চেয়ারের দিকে তাকিয়ে ওয়াকি টকিতে কথা বলছে, কিন্তু চেয়ারে কেউ নেই। রঞ্জিত যখন বলল চেয়ারে কেউ বসে আছে, ফুটেজে চেয়ার খালি। তাহলে রঞ্জিত কি দেখেছিল? আমি আরেকটু পরের ফুটেজ দেখলাম। আমি যখন উপরে যাচ্ছি ততক্ষণের ফুটেজ। লবিতে রঞ্জিত একা। হঠাৎ ফুটেজে ক্যামেরার একটু বাইরে, এজের কাছে একটা কালো ছায়া, মাত্র 1টা সেকেন্ড, তারপর মিলিয়ে গেল। আমি রেকর্ডিং বারবার দেখলাম। হ্যাঁ, একটা কিছু ছিল। পরের দিন আমি একটা কাজ করলাম। আমাদের একজন পুরনো কর্মচারী আছেন, মল খোলার সময় থেকে আছেন। নাম ললরিন, হাউসকিপিং সুপারভাইজার, বয়স 50-এর বেশি, স্থানীয় মিজো মানুষ, দীর্ঘদিন এই মলে কাজ করছেন। আমি ললরিনকে বললাম, এই মলে রাতে কিছু একটা হয় জানেন? ললরিন আমার দিকে তাকালেন, কিছু বললেন না। আমি বললাম, সিসিটিভিতে অনেক কিছু দেখেছি। ললরিন বললেন, বস ডিউটিতে নতুন? আমি বললাম, হ্যাঁ, অগাস্টে এসেছি। তিনি বললেন, তাহলে এখনো জানেন না? আমি বললাম, কি জানি না? ললরিন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই মল যেখানে বানানো হয়েছে সেই জায়গায় আগে কি ছিল জানেন? আমি বললাম, না। একটা পুরনো কবরস্থান, মিজো খ্রিস্টান কমিউনিটির পুরনো কবরস্থান, প্রায় 50-60 বছর পুরনো। যখন মল বানানোর জন্য এই জায়গা কেনা হয়েছিল, তখন সরকার থেকে ছাড়পত্র নেওয়া হয়েছিল। সব কবর স্থানান্তরিত করার কথা ছিল। আমি বললাম, স্থানান্তরিত হয়নি? ললরিন বললেন, পুরোটা হয়নি,
মলের ফাউন্ডেশন খোঁড়ার সময় অনেক পুরনো হাড় পাওয়া গিয়েছিল, অনেক কবর চিহ্নিত ছিল না, তারিখ নেই, নাম নেই, সেগুলো স্থানান্তর হয়নি, নিচেই রয়ে গেছে। আমি চুপ করে রইলাম। ললরিন বললেন, মল যারা বানিয়েছে তারা জানতো, কিন্তু এই কথা বলার দরকার নেই বলে মনে করেছে। আমি বললাম, আর পুরনো কর্মচারীরা কি জানেন? ললরিন বললেন, যারা রাতে কাজ করেছে তারা জানে, কিন্তু কেউ বলে না, কারণ বললে চাকরি যাবে। আমি বললাম, আপনি কি কিছু দেখেছেন? ললরিন একটু হাসলেন, বললেন, আমি দিনের শিফটে কাজ করি, রাতে থাকি না। তারপর বললেন, তবে একজনের কথা বলছি। বছর 3 আগে একজন নাইট গার্ড ছিল, নাম বলবো না, সে এক রাতে 3য় তলায় কিছু দেখেছিল। সকালে এসে অফিসে বসেছিল, কাউকে ডাকছিল না, কথা বলছিল না। মেডিকেল টিম এসে নিয়ে গেছে, পরে শুনেছি সে মানসিক হাসপাতালে ভর্তি আছে। আমি বললাম, কতদিন? এখনও আছে। আমি সেই রাতে অফিসে বসে ভাবলাম, পুরো মলটার ফাউন্ডেশনের নিচে পুরনো কবরস্থান, চিহ্নহীন কবর, নাম নেই, তারিখ নেই, এবং তাদের সরানো হয়নি। রাতের পর রাত সেই মলের ভেতরে যা আমরা দেখছি, 3য় তলার মুখহীন মেয়ে, 4র্থ তলার লবিতে বসা অবয়ব, সিসিটিভিতে ভাসমান ছায়া, এগুলো কি সেই নামহীন মানুষদের কথা? সেই অক্টোবরের পরে আরও কয়েকটি ঘটনা হলো। নভেম্বরের প্রথম সপ্তাহে রাত 2টোর দিকে আমি একা সিসিটিভি রুমে। হঠাৎ মলের পুরো বিদ্যুৎ চলে গেল। জেনারেটর আছে, ইমার্জেন্সি পাওয়ার, কিন্তু জেনারেটর চালু হতে প্রায় 10 সেকেন্ড লাগে। সেই 10 সেকেন্ড পুরো মল অন্ধকার। সিসিটিভি রুমে আমি একা, ঘুটঘুটে অন্ধকার, এবং সেই 10 সেকেন্ডে আমি শুনলাম পায়ের শব্দ, অনেক পায়ের শব্দ, যেন একসাথে অনেক মানুষ হাঁটছে, নিচ থেকে উপরের দিকে আসছে, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে। জেনারেটর চালু হলো, আলো জ্বলল, পায়ের শব্দ বন্ধ। আমি দৌড়ে সিসিটিভি মনিটরে গেলাম, সব ফ্লোরের ফুটেজ দেখলাম, সব ফাঁকা। কিন্তু সব ফ্লোরের ফুটেজে একটা জিনিস মিল, প্রতিটা করিডোরে ইমার্জেন্সি লাইটের ফুটেজে মেঝেতে একটা হালকা কম্পন, যেন মেঝে কাঁপছে, ধুলোর কণা নড়ছে। জেনারেটরের কারণে কাঁপতে পারে, কিন্তু জেনারেটর নিচে ইঞ্জিন রুমে 4 তলা পর্যন্ত কম্পন ওঠার কথা নয়। সেই রাতের পরের সপ্তাহে হলো সবচেয়ে বড় ঘটনা। নভেম্বরের 2য় সপ্তাহে আমাদের নতুন একটা গার্ড এসেছিল, নাম প্রকাশ, স্থানীয় ছেলে, বয়স 22 বছর। প্রথম সপ্তাহে ছিল, কোনো সমস্যা হয়নি। সেই রাতে প্রকাশ প্রথম তলায় পেট্রোলে ছিল। রাত 3:30টায় ওয়াকি টকিতে ডাকল, বলল, স্যার, প্রথম তলায় মেইন এন্ট্রেন্সের কাছে একটা বাচ্চা। আমি থমকে গেলাম, বললাম, বাচ্চা? হ্যাঁ স্যার, একটা ছোট বাচ্চা, বয়স 6-7 হবে, মেঝেতে বসে আছে। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। রাত 3:30টায় মলের ভেতরে একটা বাচ্চা। বললাম, প্রকাশ, একটু অপেক্ষা করো। আমি সিসিটিভিতে প্রথম তলার মেন এন্ট্রেন্সের ক্যামেরা দেখলাম। প্রকাশকে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে, একটু সামনে তাকিয়ে, কিন্তু মেঝেতে কোনো বাচ্চা নেই। আমি বললাম, প্রকাশ, সিসিটিভিতে কাউকে দেখতে পাচ্ছি না। প্রকাশ বলল, স্যার, আমার সামনে আছে, মেঝেতে বসা, কাঁদছে। বাচ্চাটা কাঁদছে। আমি নিজেই নেমে গেলাম, দৌড়ে প্রথম তলায় গেলাম। প্রকাশ দাঁড়িয়ে আছে, তার সামনে মেঝেতে কেউ নেই। আমি বললাম, কোথায় বাচ্চা? প্রকাশ বলল, স্যার, এইমাত্র এখানে ছিল। আমি কথা বলার পর থেকে কমছিল, তারপর আপনি আস্তে আস্তে গেল। আমি বললাম, কেমন দেখতে? প্রকাশ বলল, মেয়ে বাচ্চা, সাদা পোশাক, মেঝেতে গুটি মেরে বসা। মুখ দেখতে পাইনি, কারণ সে নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু কাঁদছিল, একটা ছোট বাচ্চার কান্নার মতো। আমার গলা শুকিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থেকে আমি মেঝেটা দেখলাম এবং দেখলাম, যেখানে প্রকাশ বলছে বাচ্চাটা বসা ছিল, সেই জায়গার মেঝেটা একটু আলাদা। মেঝেতে মার্বেল, সাধারণত চকচকে, কিন্তু সেই একটা জায়গায় মার্বেলের রং একটু ভিন্ন, একটু গাঢ়, একটু পুরনো। আমি বললাম, প্রকাশ, এই মার্বেল প্যাচটা দেখো। প্রকাশ দেখল, বলল, এটা আগে ছিল না, গতকাল পেট্রোলে ছিলাম, দেখিনি। আমি ছবি তুললাম, পরের দিন হাউসকিপিংকে দেখালাম। তারা বলল, মেঝে পরিষ্কার, কোনো দাগ নেই। আমি ছবি দেখালাম, তারা বলল, এটা পুরনো দাগ। লরিনকে দেখালাম, লরিন ছবিটা দেখলেন, চুপ করে রইলেন। তারপর বললেন, মেন এন্ট্রেন্সের ওখানে একটু খুঁড়লে কি পাবেন জানেন? আমি বললাম, কি?
লরিন বললেন, ফাউন্ডেশন খোঁড়ার সময় ওই জায়গায় একটা ছোট কবর পেয়েছিল, শিশুর কবর, কোনো চিহ্ন ছিল না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কবর স্থানান্তরিত হয়েছিল? লরিন বললেন, ম্যানেজমেন্ট বলেছিল হয়েছে, কিন্তু যারা কাজ করেছিল মানে লেবাররা, তারা বলে ওই জায়গায় সিমেন্ট ঢেলে দেওয়া হয়েছিল। শিশুর কবর, মেন এন্ট্রেন্সের মেঝের নিচে, আর রাত 3:30 একটা বাচ্চা মেয়ে মেঝেতে বসে কাঁদছে। সেই রাতের পর থেকে প্রকাশ আর পেট্রোলে যেতে রাজি না। আমাকে বলল, স্যার, এই মলে আর কাজ করতে পারবো না। আমি তাকে জোর করিনি। আর আমার নিজের যে ঘটনাটা হলো সেটা বলছি। নভেম্বরের 3য় সপ্তাহ, রাত প্রায় 3টে। আমি একাই ছিলাম সিসিটিভি রুমে। সেই রাতে একজন গার্ড অসুস্থ আর একজন ছুটিতে, শুধু প্রকাশ আর আমি। প্রকাশ কোথায় ছিল জানি না, হয়তো নিচে। হঠাৎ সিসিটিভি স্ক্রিনে 3য় তলার একটা ক্যামেরায় কিছু একটা দেখলাম। 3য় তলায় একটা দোকান, বড় ফ্যাশন স্টোর, বন্ধ, শাটার নামানো। সেই শাটারের সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত আগে দেখেছি, ভয়ের কিছু নেই, কিন্তু সেই অবয়বটা এবার ক্যামেরার দিকে তাকালো। মানে সে জানে ক্যামেরা কোথায়, মানে সে জানে কেউ দেখছে। আমি সেই মুখটা স্ক্রিনে দেখলাম। বলবো না ঠিক কেমন ছিল, কারণ বললে বিশ্বাস হবে না। শুধু বলবো সেই মুখে কোনো আবেগ ছিল না, শুধু তাকানো, শুধু সেই সরাসরি তাকানো। আমি মনিটর থেকে চোখ সরালাম এবং তখনই সিসিটিভি রুমের দরজায় একটা টোকা। আমি ঘুরে তাকালাম, দরজা বন্ধ। টোকা এলো। আমি বললাম, প্রকাশ? উত্তর নেই। আবার টোকা। আমি বললাম, কে? উত্তর নেই। আমি দরজার দিকে এগিয়ে গেলাম, দরজা খুললাম। বাইরে করিডোর, ফাঁকা, কেউ নেই। আমি বাইরে তাকালাম, বাঁ দিকে, ডান দিকে, কেউ নেই। ফিরে আসতে গিয়ে দেখলাম সিসিটিভি রুমের দেওয়ালে দরজার ঠিক পাশে একটা হাতের ছাপ। হাতের ছাপ, মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অদ্ভুত রকম লম্বা। আমি আগে এই দেওয়ালে এই ছাপ দেখিনি। সেই রাতের পর পরের দিন সকালে আমি ম্যানেজারের কাছে গিয়ে বললাম, আমি চাকরি ছাড়তে চাই। ম্যানেজার জিজ্ঞেস করলেন কারণ। আমি বললাম, ব্যক্তিগত কারণ। তিনি আরও ভালো বেতনের কথা বললেন। আমি বললাম না। শেষ দিন যাওয়ার সময় লরিনের সাথে দেখা হলো। লরিন বললেন, যাচ্ছ, ভালোই করছো। আমি বললাম, আপনি এতদিন কিভাবে আছেন এখানে? লরিন বললেন, দিনে কাজ করি, সন্ধ্যা 7টার আগে বের হয়ে যাই। তারপর বললেন, রাতে যারা থাকে তারা দেখে, দিনে যারা থাকে তারা দেখে না। তারা আছে কিন্তু দিনের আলোয় থাকে না, রাত হলে উঠে আসে। আমি জিজ্ঞেস করলাম, নিচ থেকে? লরেন বললেন, মেঝের নিচ থেকে। আমি সেই দিন বের হয়ে এলাম, আর যাইনি। রুবায়েত আমাকে একটা শেষ কথা বলেছিল। বলল, ভাই, আমি ওই মলে আর যাই না, কিন্তু একটা ব্যাপার মাথায় রয়ে যায়। লরেন বলেছিল রাত হলে তারা উঠে আসে, কিন্তু সেই মলে প্রতিদিন হাজারো মানুষ যায়, কেনাকাটা করে, সিনেমা দেখে, বাচ্চা নিয়ে ঘোরে। কারোর কিছু হয়নি, কারণ দিনে তারা থাকে না। কিন্তু রাত নামলে সেই মলের মেঝের নিচে যারা আছে তারা জানে তাদের জায়গায় এখন একটা বিশাল বাড়ি, তাদের কবর এখন কোনো দোকানের তলায়। তারা জানতে চায় এই জায়গা কার, আর সেটা জানাতে তারা রাতে উঠে আসে। রুবায়েত থামল, তারপর বলল, সেই মলের নাম বলবো না কোন ফ্লোরে কোন দোকান সেই শিশুর কবরের ওপরে, কারণ বললে হয়তো মানুষ যাবে দেখতে, আর তারা গেলে, রাতে না গেলেও একটা মেঝের নিচে কেউ একজন অনুভব করবে কেউ এসেছে। আর সে যদি সাড়া দেয়, সেটার পরিণতি কি হবে আমি জানি না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 181-র 2টি ঘটনা এখানেই শেষ করলাম। মণিপুরের সেই পাহাড়ি রাস্তায় কালো বাহন গাড়িটা এখনও চলছে। লক্ষ্মী দেবীর শেষ কথা, আমাকে ওখানে নামিয়ে দিও না, সেটাটি ইমতিয়াজের বানানো, নাকি সেই মণিপুরি ভাষায় একজন মৃত মহিলার শেষ ইচ্ছা সত্যিই ভেসে উঠেছিল রেডিওর স্ট্যাটিকের মাঝে? আর আইজলের সেই শপিং মল, চকচকে মার্বেলের মেঝে, উজ্জ্বল আলো, শত শত দোকান, সেই মেঝের নিচেও আছে সেই নামহীন কবরগুলো। রাত নামলে সিকিউরিটির গার্ডরা যা দেখে তা কমিটিতে বলা হয় না, ম্যানেজারের কাছে যায় না, শুধু চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কখনো শেষ হয় না। মৃতরা চলে গেলেও তাদের শেষ ইচ্ছা, তাদের শেষ কথা, তাদের জায়গার দাবি, সেটা থেকে যায়।
কিছু গাড়ি আছে যা লাশ বহন করে, কিন্তু লাশ নামানোর পরেও সেই ভার বহন করে। আর কিছু ভবন আছে যার ভিত্তিপ্রস্তরের নিচে এমন কেউ আছে যে ভুলে যায়নি এই তার জায়গা। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর রাত। এই রাত শেষ হয়, কিন্তু রাতে যা দেখা যায় তা ভোরেও থেকে যায় স্মৃতিতে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে লাশবাহী গাড়ির রেডিওতে কোনো আওয়াজ শুনলে উত্তর দেবেন না। শপিং মলের লিফটের বোতাম যদি নিজে নিজে জ্বলে ওঠে, উঠবেন না। আর মেঝেতে হাঁটতে গিয়ে যদি মনে হয় নিচ থেকে কেউ জবাব দিচ্ছে, থামবেন না, ফিরে তাকাবেন না। শুভরাত্রি।